আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। আজকে থেকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন ধারাবাহিক ক্লাস শুরু করব। প্রথমে আমরা শুরু করব তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। তোমরা যারা নবম শ্রেণীতে আছো অর্থাৎ এসএসসি 2027 এবং যারা দশম শ্রেণীতে আছো অর্থাৎ এসএসসি 2026, এই দুই শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই তৃতীয় অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখান থেকে দেখব কোন টপিকগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আর কোন টপিকগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আর যে কঠিন টপিকগুলো থাকবে ওগুলো আমরা বিভিন্ন সিমুলেশনের মাধ্যমে খুব সহজে বোঝানোর চেষ্টা করব। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। 3.1 মৌলিক ও যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলা হয়। এখানে তোমাদের সংজ্ঞাটা দেওয়া আছে, এটা তোমাদের সৃজনশীলের ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। মৌলিক পদার্থের উদাহরণ হচ্ছে বিশুদ্ধ সোনা, রূপা, লোহা, এছাড়া নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন, এছাড়া বিভিন্ন যে মৌলসমূহ আছে সেগুলো। অর্থাৎ 118টি মৌলিক পদার্থ আছে, এর মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া যায় আর বাকি মৌলসমূহ গবেষণাগারে তৈরি করা হয়েছে। আর আমাদের শরীরে 26 ধরনের বিভিন্ন মৌল পাওয়া যায়। অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলো বিভিন্ন ধরনের 26টি ভিন্ন ভিন্ন মৌল পাওয়া যায়। এরপর যৌগিক পদার্থ যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলা হয়। এখানে সংজ্ঞা দেওয়া আছে, এটা তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। যেমন পানি H2O, পানির সংকেত হচ্ছে H2O। পানি দুইটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন নিয়ে গঠিত। অর্থাৎ হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ, অক্সিজেন একটি মৌলিক পদার্থ, দুইটি মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত। এই কারণে পানিকে যৌগিক পদার্থ বলা হয়। এছাড়া আছে লেখার চক। চককে ভাঙলে ক্যালসিয়াম, কার্বন, অক্সিজেন এই তিনটি মৌলিক পদার্থ পাওয়া যায়। অর্থাৎ যে সকল পদার্থ একের অধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত তাদেরকে যৌগিক পদার্থ বলা হয়। 3.2 পরমাণু ও অণু। পরমাণু পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলিক গুণাগুণ থাকে। যেমন নাইট্রোজেনের পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান, অক্সিজেনের পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান। এরপর হচ্ছে অণু। দুইয়ের অধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। যেমন দুইটি অক্সিজেন মিলে একটি অক্সিজেন অণু তৈরি করে O2, আবার একটি কার্বন পরমাণু এবং দুইটি অক্সিজেন পরমাণু মিলিত হয়ে কার্বন ডাই অক্সাইড অণু তৈরি করে। অর্থাৎ একের অধিক পরমাণু সমন্বয়ে অণু গঠিত হয়। এরপর হচ্ছে মৌলের প্রতীক। কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। প্রত্যেক মৌলকে সংক্ষেপে প্রকাশ করার জন্য আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয়। যেমন হাইড্রোজেনকে লেখার জন্য H ব্যবহার করা হয়, অক্সিজেনকে লেখার জন্য O ব্যবহার করা হয়, নাইট্রোজেনকে লেখার জন্য N ব্যবহার করা হয়। হাইড্রোজেনকে যেহেতু H দ্বারা প্রকাশ করা হয় এজন্য H দিয়ে অন্য কোনো পরমাণুকে প্রকাশ করা যাবে না। এখানে মৌলের প্রতীক লেখার বিভিন্ন নিয়ম দেওয়া আছে, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে না কিন্তু তোমাদের বিভিন্ন মৌলের প্রতীক লিখতে সাহায্য করবে। প্রথম নিয়ম হচ্ছে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয় এবং তা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। যেমন কার্বন, কার্বনের প্রথম অক্ষর হচ্ছে সি, সি দ্বারা কার্বনের প্রতীক লেখা হয়। এরপর হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের প্রথম অক্ষর হচ্ছে সি কিন্তু সি দ্বারা কার্বনকে প্রকাশ করা হয়, এই জন্য ক্লোরিনকে Cl দ্বারা প্রকাশ করা হয়। ক্যালসিয়াম, ক্যালসিয়ামের প্রথম অক্ষর হচ্ছে সি কিন্তু সি দ্বারা কার্বনকে প্রকাশ করা হয়, এজন্য ক্যালসিয়ামকে Ca দ্বারা প্রকাশ করা হয়। কোবাল্ট, কোবাল্টকে CO দ্বারা প্রকাশ করা হয়। ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামকে Cd দ্বারা প্রকাশ করা হয়। ক্রোমিয়াম, ক্রোমিয়ামকে Cr দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে 2 নাম্বার নিয়ম। যদি দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তবে একটি মৌলকে প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। অন্যগুলোর ক্ষেত্রে প্রতীকটি দুইটি অক্ষরে লিখতে হয়। নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবং অন্য অক্ষরটি একটি ছোট হাতের অক্ষর দিয়ে লেখা হয়।
এটা আমরা একটু আগে দেখেছি। কার্বনের প্রথম অক্ষর সি দিয়ে শুরু, এই কারণে এর প্রতীক হবে সি। এরপর ক্লোরিন, ক্যালসিয়াম, কোবাল্ট, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, এদের প্রত্যেকটি সি দিয়ে শুরু হয়, কিন্তু আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য ক্লোরিনকে সিএল লেখা হয়, ক্যালসিয়ামকে সিএ লেখা হয়, কোবাল্টকে সিও, ক্যাডমিয়ামকে সিডি, ক্রোমিয়ামকে সিআর লেখা হয়। আবার যেগুলোতে দুইটি অক্ষর থাকে সেগুলোতে প্রথম অক্ষর বড় হাতের হয় এবং পরের অক্ষরটি ছোট হাতের হয়। এরপর সি, কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। সংকেত, হাইড্রোজেনে একটি অণুকে প্রকাশ করতে H2 ব্যবহার করা হয়, ঠিক তেমনি পানির একটি অণুকে প্রকাশ করতে H2O ব্যবহার করা হয়। নাইট্রোজেনে একটি অণুকে প্রকাশ করতে N2 ব্যবহার করা হয়, অ্যামোনিয়া NH3, ক্লোরিন Cl2, সালফুরিক অ্যাসিড H2SO4, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এগুলো হচ্ছে বিভিন্ন অণুর সংকেত। পরমাণুর ভিতরের কণা, পরমাণু তিনটি কণা দিয়ে তৈরি, সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বর্ণনা এদিকে দেওয়া আছে। তোমরা যা করবে এই টেবিলটি মুখস্থ করে ফেলবে, তাহলে আর এদিকের বর্ণনা পড়তে হবে না। ইলেকট্রন, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা, নিউট্রনকে প্রকাশ করা হয় এন দ্বারা। প্রকৃত চার্জ, প্রকৃত চার্জ হচ্ছে ইলেকট্রনের -1.60 × 10⁻⁻19 কুলম, প্রোটনের +1.60 × 10⁻⁻19 কুলম, আর নিউট্রনের হচ্ছে 0। এরপর হচ্ছে আপেক্ষিক আদান বা আপেক্ষিক চার্জ। ইলেকট্রনের হচ্ছে -1, প্রোটনের হচ্ছে +1, নিউট্রনের হচ্ছে 0। প্রকৃত বর, ইলেকট্রনের 9.11 × 10⁻28 গ্রাম, প্রোটনের 1.673 × 10⁻24 গ্রাম, আর নিউটনের 1.675 × 10⁻24 গ্রাম। আর আপেক্ষিক বর হচ্ছে ইলেকট্রনের 0, প্রোটনের 1, নিউটনের 1। এই ছকটি তোমাদেরকে মুখস্থ করতে হবে। এই ছকটি শুধু এই চ্যাপ্টারের জন্য না, অন্যান্য চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ছকে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে অন্যান্য চ্যাপ্টার করতে গেলেও এই ইনফরমেশনগুলো তোমাদের বিভিন্ন সময় কাজে লাগবে। পারমাণবিক সংখ্যা, কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ প্রোটন সংখ্যাই হলো পারমাণবিক সংখ্যা। যেমন অক্সিজেনের নিউক্লিয়াসে 8টি প্রোটন থাকে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। কার্বনের 6টি প্রোটন থাকে, এই কারণে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। অর্থাৎ যতগুলো প্রোটন থাকবে প্রোটন সংখ্যাই হলো পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যা, ভর সংখ্যা হলো কোনো মৌলে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। অর্থাৎ কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। যেমন এখানে দেওয়া আছে সোডিয়াম, সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11 আর নিউট্রন সংখ্যা হচ্ছে 12, তাহলে প্রোটন সংখ্যা হবে 11 + 12 অর্থাৎ 23। আর মৌলের প্রতীক লেখার সময় ভর সংখ্যা সবসময় উপরের দিকে লিখতে হয় আর পারমাণবিক সংখ্যা নিচের দিকে লিখতে হয়। এরপর রাদারফোর্ড পরমাণুর মডেল, 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড এই মডেলটি প্রদান করেন। এখানে রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে দেওয়া আছে, অর্থাৎ রাদারফোর্ড পরমাণু নিয়ে কি কি বলেছিলেন এগুলো দেওয়া আছে। রাদারফোর্ড আলফা কণা পরীক্ষণের মাধ্যমে এই মডেলটি প্রদান করেন। চলো প্রথমেই দেখি রাদারফোর্ড কিভাবে পরীক্ষাটি করেন। প্রথমে হচ্ছে আলফা কণা। আলফা কণা মূলত হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ একটি হিলিয়ামে 2টি প্রোটন আর 2টি নিউট্রন থাকে আর চারদিকে 2টি ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন 2টিকে যদি বাদ দেই তাহলে যা থাকবে তাই হলো আলফা কণা, অর্থাৎ হিলিয়ামের শুধু নিউক্লিয়াস। তাহলে ইলেকট্রন 2টিকে বাদ দিলে যা থাকবে, ইলেকট্রন 2টিকে বাদ দিলে নিউক্লিয়াসের চার্জ হবে পজিটিভ, কারণ আলফা কণাকে বাদ দিলে এখানে থাকবে প্রোটন আর নিউট্রন, 2টি প্রোটন আর 2টি নিউট্রন। তোমরা দেখেছো প্রোটনের চার্জ হচ্ছে 0 আর নিউট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে +1।
তাহলে দুইটি প্রোটনের আপেক্ষিক চার্জ হবে +2। রাদারফোর্ড কি করেন? রাদারফোর্ড পরীক্ষাটি করার জন্য একটি খুবই পাতলা স্বর্ণের পাত নেন। এই যে দেখা যাচ্ছে এই অংশটা হচ্ছে একটি স্বর্ণের পাত। এরপর এদিক থেকে আলফা কণা নিক্ষেপ করেন, আর চারদিকে থাকে একটি ফটো ইলেকট্রিক পর্দা। অর্থাৎ এখান দিয়ে যদি ইলেকট্রন যায় তাহলে পর্দার কালার চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ বোঝা যাবে যে এই দিক দিয়ে ইলেকট্রন বের হয়ে গেছে। এখন চলো দেখি আলফা কণা নিক্ষেপ করলে তারপর কি হয়। আমরা যদি আলফা কণা নিক্ষেপ করি, এই যে গোলাপি কণাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এক একটা আলফা কণা, আর বড় যে গোল অংশটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক একটি পরমাণু, অর্থাৎ সোনার এক একটি পরমাণু। এখন যখন আলফা কণা নিক্ষেপ করা হয় তখন আলফা কণাগুলো সোজা যেতে থাকে। যাওয়ার সময় যখনই নিউক্লিয়াসে বাধা পায় তখন এর দিক পরিবর্তন করে ফেলে। অর্থাৎ আলফা কণাগুলোকে নিক্ষেপ করা হয়েছিল নিচ থেকে, তাহলে আলফা কণা যাওয়ার কথা ছিল উপরের দিকে, সোজা উপরের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু যেটা হয় আলফা কণাগুলো দিক পরিবর্তন করে চারদিকে ছড়িয়ে পড়ে। আরেকটু বড় করলে দেখবে মাঝখানের যে বৃত্তটি দেখা যাচ্ছে এটি হচ্ছে একটা নিউক্লিয়াস, আর নিচে থেকে যেগুলো যাচ্ছে ওগুলো হচ্ছে আলফা কণা। অর্থাৎ আলফা কণা নিউক্লিয়াসের কাছে গেলে বিকর্ষণ করে বাইরের দিকে চলে আসে। তাহলে এই পরীক্ষা দ্বারা কি প্রমাণিত হলো? আলফা কণা এভাবে দিক পরিবর্তন করার কারণ হলো নিউক্লিয়াসে থাকে প্রোটন। প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, আর পজিটিভ চার্জ অন্য একটি পজিটিভ চার্জ অর্থাৎ আলফা কণা। তোমরা জানো যে আলফা কণা পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জকে নিউক্লিয়াসের পজিটিভ চার্জ বিকর্ষণ করে। বিকর্ষণ করার ফলে আলফা কণা তার দিক পরিবর্তন করে, কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ আলফা কণায় সোজা উপরের দিকে চলে যাচ্ছে। এর কারণ হলো পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা, অর্থাৎ এই বৃত্তের অধিকাংশ জায়গায় ফাঁকা। নিউক্লিয়াস খুবই ক্ষুদ্র একটি অংশ দখল করে, আর বাইরের দিকে থাকে ইলেকট্রন। এই পরীক্ষা থেকে রাদারফোর্ড যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেন তা হলো পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতর প্রোটন এবং নিউট্রন এবং বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজেই নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই হচ্ছে পরমাণুর ভর। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। কারণ পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা হওয়ার কারণেই আলফা কণাগুলো পরমাণুকে ভেদ করে উপরের দিকে যেতে পারছে। আর পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে, আর এদের ভরই হচ্ছে পরমাণুর ভর। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। তোমরা দেখেছিলে কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়েকটি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সেই কয়েকটি ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন ও ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্নের, তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য। ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী বল, এবং কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। এই হলো রাদারফোর্ড পরমাণু মডেল। এটা কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বলে এই মডেলকে সোলার সিস্টেম মডেল বলা হয়। আবার এই মডেলে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন বলে এই মডেলকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা হলো তার মডেলের যে ভুলগুলো আছে ওগুলো, এবং তিনি যে বিষয়গুলো সম্পর্কে ধারণা দিতে পারেননি সেগুলো, অর্থাৎ যে জিনিসগুলো তিনি ব্যাখ্যা করতে পারেননি ওই জিনিসগুলো, আর তিনি যে ভুলগুলো করেছেন সেগুলো। রাদারফোর্ডই সর্বপ্রথম নিউক্লিয়াস এবং ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে ধারণা দেন। তিনি সর্বপ্রথম
একটি গ্রহণযোগ্য পরমাণু মডেল প্রদান করলেও তার মডেলে কিছু সীমাবদ্ধতা ছিল। তার সীমাবদ্ধতাগুলো হলো, এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দিতে পারেনি। অর্থাৎ ইলেকট্রনের কক্ষপথ কেমন হবে, বৃত্তাকার নাকি বর্গাকার নাকি ত্রিভুজাকার, এ সম্পর্কে তিনি কোনো ধারণা দেননি। আর বৃত্তাকার হলে সেই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ কত, সেই সম্পর্কেও তিনি ধারণা দেননি। সৌরজগতের সূর্য এবং গ্রহগুলো সামগ্রিকভাবে কোনো চার্জ নেই, কিন্তু পরমাণুতে ইলেকট্রন ও নিউক্লিয়াসের আদান বা চার্জ আছে। কাজেই চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস ও ইলেকট্রনের তুলনা করা হয়েছে। কাজেই চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা সঠিক নয়। এটা তোমরা বুঝতেই পেরেছো যে সূর্য এবং সূর্যের অন্যান্য গ্রহসমূহের মধ্যে কোনো চার্জ থাকবে না, কিন্তু নিউক্লিয়াসে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। তাই চার্জযুক্ত বস্তুর সাথে চার্জহীন বস্তু তুলনা করা ঠিক হয়নি। একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে তার কোনো ধারণা এই মডেল দেওয়া হয়নি। অর্থাৎ রাদারফোর্ড বলেছেন যে সূর্যের চারদিকে গ্রহসমূহ যেভাবে ঘুরে, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন সমূহ ঠিক একইভাবে ঘুরে, কিন্তু একাধিক ইলেকট্রন থাকলে একাধিক ইলেকট্রন কিভাবে ঘুরবে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়নি। ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথ ছোট হতে থাকবে এবং এক সময় সেটি নিউক্লিয়াসের উপর পতিত হবে, অর্থাৎ পরমাণু অস্তিত্ব বিলুপ্ত হবে বা পরমাণু স্থায়ী হবে না। কিন্তু প্রকৃতিতে সেটা ঘটে না। অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়। ম্যাক্সওয়েলের তত্ত্ব হচ্ছে, যদি কোনো বস্তু অন্য একটি বস্তুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, সেক্ষেত্রে ঘুরতে ঘুরতে একসময় তার কক্ষপথ ছোট হয়ে যাবে এবং ঘূর্ণায়মান বস্তুটি কেন্দ্রে চলে আসবে। ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, এখানে যে চিত্রটি দেওয়া আছে এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, তাই ইলেকট্রনের কক্ষপথ ছোট হয়ে আসবে, অর্থাৎ ইলেকট্রন ধীরে ধীরে কেন্দ্রে চলে আসবে। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। কিন্তু বাস্তবে তা হয় না। বাস্তবে ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, আর এই কক্ষপথ কখনো ছোট বা বড় হয় না। তাই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়। এই চারটি হলো রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এটা তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে বুর পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটিগুলোকে সংশোধন করে 1913 খ্রিস্টাব্দে নিলস বোর পরমাণুর একটি মডেল প্রদান করেন। এই মডেলকে বোরের পরমাণু মডেল বলা হয়। রাদারফোর্ড দিয়েছিলেন 1911 খ্রিস্টাব্দে, আর বোর পরমাণু মডেল দেয় তার 2 বছর পর, অর্থাৎ 1913 খ্রিস্টাব্দে। বোর পরমাণু মডেলটি হলো, পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তিস্তর বা কক্ষপথ বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলে। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। স্থির কক্ষপথগুলোকে n দ্বারা প্রকাশ করা হয়, n = 1 2 3 ইত্যাদি। অন্যভাবে বলা যায়, n = 1 হলে k প্রধান শক্তিস্তর, n = 2 হলে n প্রধান শক্তিস্তর, n = 3 হলে m প্রধান শক্তিস্তর, n = 4 হলে n প্রধান শক্তিস্তর ইত্যাদি। বোর মডেল অনুসারে কোন শক্তিস্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো mvr = nh/2π। এটা হচ্ছে কৌণিক ভরবেগ, যেখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, b হচ্ছে ইলেকট্রনের বেগ, r হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, n হচ্ছে প্রধান শক্তিস্তর, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 × 10⁻34 মিটার স্কয়ার kg/সেকেন্ড। এরপর হচ্ছে 2π, পায়ের মান হচ্ছে 3.1416। এটা তোমরা জানো। যে শক্তিস্তরে n এর মান কম সেই শক্তিস্তর নিম্ন শক্তিস্তর, এবং যে শক্তিস্তরে n এর মান বেশি সেই শক্তিস্তর উচ্চ শক্তিস্তর হিসেবে পরিচিত।
অর্থাৎ n এর মান কম হলে নিম্ন শক্তি স্তর, n এর মান বেশি হলে উচ্চ শক্তি স্তর। এরপর সি, কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের শক্তি শোষিত বা বিকিরিত হয় না। তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়। আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরিত হয়। শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ Hb = hc/λ, অর্থাৎ শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ হবে Hb অথবা hc/λ, কারণ b হচ্ছে c/λ। এখানে c হচ্ছে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, b হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, একক হচ্ছে পার সেকেন্ড অথবা হার্জ, ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গদৈর্ঘ্য, একক হচ্ছে মিটার। ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। এই হলো বোর পরমাণুর মডেল। এরপর বোর পরমাণু মডেলের সাফল্য, অর্থাৎ তোমাকে প্রশ্নে যদি বলে বোর পরমাণু মডেলের সাফল্য ব্যাখ্যা করো অথবা বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেলের তুলনামূলক আলোচনা করো, অর্থাৎ দুইটি মডেলের মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য, এই সম্পর্কে আলোচনা করতে বললে তোমরা এই অংশটুকু লিখবে। বোরের পরমাণু মডেলের সাফল্য হলো রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে তার গ্রহ উপগ্রহ সমূহ যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তি স্তরের আকার আকৃতি সম্পর্কে বলা হয়নি, কিন্তু বোরের পারমাণবিক মডেলে পরমাণু শক্তি স্তরের আকার বৃত্তাকার বলা হয়েছে। রাদারফোর্ড পরমাণু মডেলে শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণুর গঠনে কী ধরনের পরিবর্তন ঘটে সে সম্পর্কে বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণুর শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ওঠে, আবার পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর যেমন হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায়। এটাই হলো বোর পরমাণু মডেলের সাফল্য, অর্থাৎ রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য, এই প্রশ্নের উত্তর। এরপর বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, অর্থাৎ বোরের পরমাণু মডেলে যে ত্রুটিগুলো আছে এবং তিনি যেগুলো ব্যাখ্যা করতে পারেননি সেগুলো। বোর পরমাণু মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় সত্যি, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটিমাত্র রেখা পাওয়ার কথা, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি রেখাগুলো অনেকগুলো ক্ষুদ্র রেখার সমষ্টি। প্রতিটি রেখা কেন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি হয়, বোর মতবাদ অনুসারে তার ব্যাখ্যা দেওয়া যায় না। বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় যে পরমাণুতে ইলেকট্রন সমূহ শুধু বৃত্তাকার কক্ষপথেই নয়, উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে। এগুলো হলো বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। সহজ করে বলতে গেলে বোরের পরমাণু মডেল দ্বারা একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। 2 নাম্বার হচ্ছে বর্ণালী রেখাগুলো অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত, কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে সেই সূক্ষ্ম সূক্ষ্ম রেখার কারণ ব্যাখ্যা করা যায়নি। এরপর 3 নাম্বার হচ্ছে বোর পরমাণু মডেলে বলা হয়েছে ইলেকট্রন সমূহ শুধু বৃত্তাকার কক্ষপথেই ঘুরে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ইলেকট্রন সমূহ উপবৃত্তাকার পথে ঘুরে। বোরের মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি স্তর বলা হয়। প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², যেখানে n = 1 2 3 4 ইত্যাদি, অর্থাৎ প্রত্যেকটি প্রধান শক্তি স্তর 2n² সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে। আর এই শক্তি স্তরগুলোকে k, l, m, n দ্বারা প্রকাশ করা হয়। n = 1 হলে এটা হচ্ছে k শক্তি স্তর, n = 2 হলে এটা হচ্ছে l শক্তি স্তর, n = 3 হলে m শক্তি স্তর, n = 4 হলে n শক্তি স্তর। তাহলে n = 1 হলে 2n² কত হবে? 2n² 2 × n এর মান হচ্ছে 1, 1² 1² মানে 1, 1 × 2 হচ্ছে 2। তাহলে n = 1, অর্থাৎ প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। n = 2 হলে 2n² এর মান হচ্ছে 8, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টি। n = 3 হলে
2n স্কয়ার ইকুয়াল টু 18, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। n ইকুয়াল টু 4 হলে 2n স্কয়ার ইকুয়াল টু 32, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। এখানে বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। পারমাণবিক সংখ্যা 1 হচ্ছে হাইড্রোজেনের, n ইকুয়াল টু 1 হলো হাইড্রোজেন। এখানে বিভিন্ন শক্তি স্তর দেওয়া আছে। কে শক্তি স্তরে হচ্ছে একটি ইলেকট্রন, বাকি সবগুলোতে 0, কারণ ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপর পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এরপর পারমাণবিক সংখ্যা 2 হলে হিলিয়াম, কে শক্তি স্তরে 2টি ইলেকট্রন, বাকি শক্তি স্তরগুলোতে ইলেকট্রন নেই। এরপর 3 হলে লিথিয়াম, কে শক্তি স্তরে 2টি ইলেকট্রন, এল শক্তি স্তরে 1টি ইলেকট্রন। এখানে 2টি ইলেকট্রন আর এখানে 1টি ইলেকট্রনের কারণ হলো আমরা একটু আগে দেখেছি কে শক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন প্রবেশ করতে পারে। 2টি ইলেকট্রন প্রবেশ করলে বাকি যে একটি ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রনটি এল শক্তি স্তরে চলে যাবে। ঠিক তেমনি এরপরে হচ্ছে এখানে 2টি, এখানে 2টি, এখানে 2টি, এখানে 3টি, এখানে 2 ফিক্স থাকবে আর এদিকে একটি করে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে 8-এ যখন চলে আসবে, 8-এ চলে আসলে এল শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা হচ্ছে 8টি। তাহলে এই শক্তি স্তরে আর ইলেকট্রন থাকতে পারবে না। তখন কি হবে? তখন এম শক্তি স্তরে একটি ইলেকট্রন চলে যাবে। এরপর কে আর এল ফিক্স থাকবে, কে তে 2টি, এল তে 8টি। এম শক্তি স্তরে ইলেকট্রন বাড়তে থাকবে। এম শক্তি স্তরে ইলেকট্রন বাড়তে বাড়তে যখন 8-এ চলে আসবে, 8-এ আসার পর এদিকে 2টি ইলেকট্রন বৃদ্ধি পাবে, 2টি ইলেকট্রন বৃদ্ধি পাবার পর এইদিকে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে যখন 18-তে চলে আসবে, 18-তে চলে আসলে এই শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টি। আর এদিকে হচ্ছে একবার বাড়বে কমবে, এগুলোর কারণ আমরা যখন অরবিটাল পড়ব তখন এগুলোর কারণ ব্যাখ্যা করব। এরপরের পৃষ্ঠায় আমরা এতক্ষণ যা বললাম ওই সম্পর্কে লেখা আছে। এরপর উপশক্তি স্তর বা অরবিটাল। প্রধান শক্তি স্তরকে n দ্বারা প্রকাশ করা হয় আর উপশক্তি স্তরকে l দ্বারা প্রকাশ করা হয়। l এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। এটা অবশ্যই মনে রাখবে, l এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ n ইকুয়াল টু 2 হলে l ইকুয়াল টু হবে 0, 1। n ইকুয়াল টু 3 হলে l ইকুয়াল টু 0, 1, 2। অর্থাৎ 3 - 1 মানে হচ্ছে n-1 ইকুয়াল টু 2। n-1 এর মান হচ্ছে 2, তাহলে l এর মান হবে 0 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2। ঠিক তেমনি n ইকুয়াল টু যদি 4 হয় তাহলে n-1 ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে l এর মান হবে 0 থেকে 3 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3। আর l ইকুয়াল টু 0 হলে এটা হচ্ছে s অরবিটাল, l ইকুয়াল টু 1 হলে তাহলে p অরবিটাল, l ইকুয়াল টু 2 হলে d অরবিটাল, l ইকুয়াল টু 3 হলে এটা হচ্ছে f অরবিটাল। এখানে n ইকুয়াল টু হচ্ছে 1, n ইকুয়াল টু 1 হলে l হচ্ছে 0 থেকে n-1। n-1 মানে হচ্ছে 1 - 1, 1 - 1 তো 0, তাহলে 0 থেকে 0 পর্যন্ত মানে হচ্ছে শুধু 0। l ইকুয়াল টু 0 হলে এটা হচ্ছে s অরবিটাল, তাহলে অরবিটাল হবে 1s। 1 হচ্ছে প্রধান শক্তি স্তর 1 আর অরবিটাল হচ্ছে s। n ইকুয়াল টু 2 হলে l ইকুয়াল টু 0 থেকে 2 - 1, 2 - 1 মানে হচ্ছে 1, 0 থেকে 1 পর্যন্ত, তাহলে 0-র জন্য আসবে s আর 1-এর জন্য আসবে p। এখানে n হচ্ছে 2, তাহলে 2s, 2p। n ইকুয়াল টু 3 হলে l ইকুয়াল টু 0, 1, 2, অর্থাৎ n-1 ইকুয়াল টু 2, 0 থেকে 2 পর্যন্ত 0, 1, 2। অরবিটাল হবে 0-র জন্য s, 1-এর জন্য p, 2-এর জন্য d। আর এখানে যেহেতু n এর মান 3, এজন্য 3s, 3p, 3d। n ইকুয়াল টু 4 হলে l ইকুয়াল টু 0 থেকে 4 - 1 মানে হচ্ছে 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত মানে 0, 1, 2, 3। 0 হলে তাহলে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f। আর n এর মান হচ্ছে 4, এই কারণে 4s, 4b, 4d, 4f। n ইকুয়াল টু 5 হলে l এর মান 1 থেকে 4 পর্যন্ত, কিন্তু 4s, 4p, 4d, 4f।
এই প্রথম 4টি অরবিটালে সবগুলো ইলেকট্রন বিন্যাস সম্ভব হয় বলে পরবর্তীতে আর অরবিটালের প্রয়োজন হয় না। n = 6, n = 7, n = 8 এগুলোও নেওয়া হয় না এই কারণে। প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 12 + 1। আমরা এর মাঝে জেনে গেছি যে প্রতিটি পূর্ণ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n²। তোমরা দেখবে সবগুলো অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ করলে আমরা 2n² পেয়ে যাই। অর্থাৎ n = যদি 1 হয় তাহলে l এর মান হবে 0, l এর মান 0 হলে s অরবিটাল হলে 1s, আর l এর মান 0 হলে ইলেকট্রন সংখ্যা হবে 2 × 0 + 1। 2 × 0 হচ্ছে 0, থাকবে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2। n = যদি 2 হয় সেক্ষেত্রে l এর মান হবে 0 আর 1। 0 এর জন্য s, 0 বসালে তাহলে এটার মান 2 আসে, আর যদি 1 বসানো হয় 2 × 1 + 1, সাথে একটি 2 থাকবে সামনে। আর 2 × 1 হচ্ছে 2 + 1 হচ্ছে 3, 3 এর সাথে 2 গুণ করলে হয় 6। তাহলে p অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি। n = 3 হলে l = 0, 1, 2, 0 এর জন্য s অরবিটাল, 1 এর জন্য p, 2 এর জন্য d, 3s, 3p, 3d। s অরবিটালে ইলেকট্রন সংখ্যা 2টি, p অরবিটালে 6টি, আর d অরবিটালে l = যদি 3 বসানো হয় তাহলে মান আসবে 10। ঠিক একইভাবে n = 4 হলে l = 0, 1, 2, 3, s, p, d, f, 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d, 3 এর জন্য s। তাহলে অরবিটালের প্রতীক হবে 4s, 4p, 4d, 4f। s অরবিটালে ইলেকট্রন সংখ্যা 2টি, p অরবিটালে 6টি, d অরবিটালে 10টি, f অরবিটালে 14টি। এরপর পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ যে অরবিটালে শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং যে অরবিটালে শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। আর ইলেকট্রনের শক্তি হিসাব করা হয় n + l এর নিয়ম অনুসারে। অর্থাৎ যে অরবিটালের n + l এর মান কম হয় ওই অরবিটাল হলো নিম্ন শক্তির অরবিটাল, আর যে অরবিটালে n + n এর মান বেশি হবে সেই অরবিটাল হলো উচ্চ শক্তির অরবিটাল। যেমন আমরা যদি 2p অরবিটালের শক্তি হিসাব করি তাহলে n = হচ্ছে 2p, p এর জন্য l এর মান হচ্ছে 1, কারণ আমরা জানি যে s হচ্ছে 0, p হচ্ছে 1, d হচ্ছে 2, f হচ্ছে 3। তাহলে 2p হবে 2 + 1 মানে হচ্ছে 3। আবার যদি আমরা 3s হিসাব করি, 3s এ n + l হবে 3 + s হচ্ছে 0 = 3। এখন তো এই দুইটা অরবিটালের শক্তি সমান থাকলে তাহলে কোন অরবিটালে আগে প্রবেশ করবে? ইলেকট্রন অবশ্যই 2p তে আগে প্রবেশ করবে, কারণ শক্তি সমান হলে যার প্রধান শক্তি স্তরের মান কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আবার যদি আমরা 3d হিসাব করি, 3d তে হচ্ছে 3 + d এর জন্য মান হচ্ছে 2 = 5। যদি 4s হিসাব করি, 4 + s এর জন্য 0, তাহলে এটার হচ্ছে 4। অর্থাৎ 3d এর তুলনায় 4s এর n + l এর মান কম। এ কারণে ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করবে, তারপর 3d তে প্রবেশ করবে। এদিকে ইলেকট্রন বিন্যাসের ক্রমটা দেওয়া আছে। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম। সাধারণ নিয়মের ব্যতিক্রম হচ্ছে কপার। কপারের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা 1s2, 2s2, 2p6, কারণ p তে 6টি ইলেকট্রন প্রবেশ করবে, তারপর 3s2, তারপর 3p6, তারপর 4s2, 3d9, কারণ 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং 3d তে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এই কারণে 3d9 হওয়ার কথা, 4s2 হওয়ার কথা। কিন্তু এরকম না হয়ে ইলেকট্রন বিন্যাস এমন হয় 3d10, 4s1 এরকম হয়। এর কারণ হলো অরবিটাল সমূহ ইলেকট্রন দ্বারা পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকলে অরবিটালটি বেশি স্থিতিশীল থাকে। 3d অরবিটালে
সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 10টি। তাহলে 3D পূর্ণ করতে হলে 10টি ইলেকট্রন রাখতে হবে, আর অর্ধপূর্ণ হলে সেক্ষেত্রে অর্ধেক, অর্থাৎ 10-এর অর্ধেক 5টি ইলেকট্রন থাকতে হবে। কিন্তু এখানে আছে কত? এখানে আছে 9টি ইলেকট্রন। 9টি ইলেকট্রন থাকায় এই অবস্থাটা স্থিতিশীল নয়। এ কারণে 4s থেকে একটি ইলেকট্রন 3D তে চলে আসে। 3D তে চলে এসে 10টি ইলেকট্রন পূর্ণ হয়, অর্থাৎ 3D অরবিটালটি স্থিতিশীল হয়। এ কারণে কপারের ইলেকট্রন বিন্যাস 3D10 4s1 হয়। ঠিক একইভাবে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এরকম হওয়ার কথা, কিন্তু এরকম না হয়ে ইলেকট্রন বিন্যাস হয় এরকম, অর্থাৎ 3D4 4s2 হওয়ার কথা, এরকম না হয়ে 3D5 4s1 হয়। এর কারণ হলো ডি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 10টি। তাহলে 10টি ইলেকট্রন থাকলে পূর্ণ থাকবে, 10টির অর্ধেক থাকলে অর্ধপূর্ণ থাকবে, অর্থাৎ পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল থাকবে। এখানে যেহেতু 4টি ইলেকট্রন আছে, তাই এদিক থেকে যদি একটি ইলেকট্রন এখানে আসে, 5টি ইলেকট্রন হয়, সেক্ষেত্রে অরবিটালটি অর্ধপূর্ণ হবে, অর্থাৎ 5টি ইলেকট্রন আসবে। এই কারণে 4s থেকে একটি ইলেকট্রন 3D নিয়ে অর্ধপূর্ণ অবস্থা প্রাপ্ত হয় এবং স্থিতিশীল হয়। আইসোটোপ: যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়। অর্থাৎ প্রোটন সংখ্যা সেম থাকবে কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন থাকবে, তারা হচ্ছে পরস্পরের আইসোটোপ। যেমন এখানে হাইড্রোজেনের 7টি আইসোটোপ দেওয়া আছে। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কিন্তু 1, কিন্তু এদিকে ভর সংখ্যা হয়ে যাচ্ছে একবার 1, একবার 2, একবার 3, এভাবে 7 পর্যন্ত, অর্থাৎ ভর সংখ্যার পরিবর্তন হচ্ছে, ভর সংখ্যা ভিন্ন। এই কারণে এদের প্রত্যেকটিকে একে অপরের আইসোটোপ বলা হয়। এর মধ্যে শুধুমাত্র 3টি প্রকৃতিতে পাওয়া যায়। হাইড্রোজেনের 3টি আইসোটোপ হলো প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। কোন পরমাণুর ভর সংখ্যা হলো ওই পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। কিন্তু কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। কিন্তু আমরা জানি যে কিন্তু প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা তো ভগ্নাংশ হওয়া সম্ভব নয়। ভগ্নাংশ যদি না হয় তাহলে ভর সংখ্যা কিভাবে ভগ্নাংশ হয়? এর কারণ হলো আইসোটোপ, অর্থাৎ ক্লোরিনের 35.5। এর মধ্যে কিছু ক্লোরিন আছে যাদের ভর সংখ্যা হচ্ছে 35, আবার কিছু ক্লোরিন আছে যাদের ভর সংখ্যা হচ্ছে 37। এ কারণে এদেরকে গড় করে 35.5 লেখা হয়, অর্থাৎ 35.5 হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। গড় আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু P into M plus Q into N divided by 100। অর্থাৎ P হচ্ছে একটি আইসোটোপের ভর সংখ্যা, আর এই আইসোটোপটিকে প্রকৃতিতে যত পার্সেন্ট পাওয়া যায় তা হলো M, এবং Q হচ্ছে আরেকটি আইসোটোপের ভর সংখ্যা, আর Q কে যত পার্সেন্ট পাওয়া যায় তা হলো N। যদি উদাহরণটি দেখো তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ক্লোরিনের 2টি আইসোটোপ আছে, একটি হচ্ছে 35 আর একটি হচ্ছে 37। প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিন 35, এর শতকরা পরিমাণ হচ্ছে 75%, আর 37 হচ্ছে 25%। তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর হবে 35 গুণ 35 কত পার্সেন্ট পাওয়া যায়? 75%। তাহলে 35 গুণ 75। এরপর হচ্ছে 37 গুণ 25, 37 পাওয়া যায় 25%, এই কারণে 37 গুণ 25 ডিভাইডেড বাই সূত্রের 100, হিসাব করলে 35.5। আশা করি বুঝতে পেরেছ। এরপর আরেকটি উদাহরণ দেওয়া আছে। কপারের 2টি আইসোটোপ আছে, একটি হচ্ছে 63 আর একটি হচ্ছে 65, আর গড় আপেক্ষিক পারমাণবিক ভর 63.5।
এখন তুমি কিভাবে এদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করবে? তাহলে তুমি ধরে নিবে কপার 63 পাওয়া যায় x%। তাহলে কপার 65 কত পাওয়া যাবে? দুইটা মিলে যদি 100% হয় আর 63 যদি x% পাওয়া যায় তাহলে 65 পাওয়া যাবে 100 - x। অর্থাৎ একটি যদি 40% পাওয়া যায় আর একটি 100 - 40 60% পাওয়া যাবে এইভাবে। তাহলে 63 পাওয়া যায় x%, x ইন্টু 63, 65 পাওয়া যায় 100 - x%, 100 - x ইন্টু 65 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু হচ্ছে এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এটা হচ্ছে 63.5। তাহলে হিসাব করলে x এর মান আসে 75। কিভাবে? x এর সাথে 63 গুণ করলে 63x প্লাস 65 সাথে 100 গুণ করলে 6500 মাইনাস 65x, নিচে থাকে 100 ইকুয়াল টু 63.5। এখন 100 দিয়ে গুণ করে দিলে অর্থাৎ 100 ডান পাশে নিয়ে গেলে এদিকে থাকবে 63 মাইনাস 65x। তাহলে 63x মাইনাস 65x হচ্ছে -2x প্লাস 6500 ইকুয়াল টু 6350। তাহলে -2x ইকুয়াল টু হবে 6350 মাইনাস 6500। তাহলে -2x ইকুয়াল টু -150, x ইকুয়াল টু -150/2, তাহলে হবে 75। আশা করি বুঝতে পেরেছ। তাহলে কপার 65 কত পার্সেন্ট পাওয়া যাবে? কপার 65 পাওয়া যাবে 100 থেকে 75 বাদ দিয়ে যত থাকবে তা, অর্থাৎ 25%। এরপর এদিকে আরেকটি টপিক বাদ আছে। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর হচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম। তাহলে এখান থেকে কোনো মৌলের একটি পরমাণুর ভর দেওয়া থাকলে তুমি তার আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবে, অথবা আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকলে একটি মৌলের ভর বের করতে পারবে। এই টপিকটি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এরপর তেজস্ক্রিয় আইসোটোপ এবং তাদের ব্যবহার। এখান থেকে এমসিকিউ থাকতে পারে। বিভিন্ন ধরনের আইসোটোপ দেওয়া আছে এবং এদের বিভিন্ন ব্যবহার, যেমন রোগ নির্ণয়ে টেকনিশিয়াম 99 ব্যবহার করা হয়, রোগ নিরাময়ে আয়োডিন 131, টিউমারের উপস্থিতি নির্ণয়ে কোবাল্ট 60, লিউকেমিয়া রোগের চিকিৎসায় ফসফরাস 32। এরপর কৃষিক্ষেত্রে ফসলের পুষ্টিতে, ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণে, ফসলের মান উন্নয়নে। এরপর বিদ্যুৎ উৎপাদনে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটানো হয়। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াতে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এরপর হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব। এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ে। আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের তৃতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব।